জলে হাত দিতে গিয়ে সোজা হয়ে দাঁড়ালো অর্জুন। সাঁকোর তলায় একটি মানুষ উপুড় হয়ে পড়ে আছে। বুঝতে বিন্দু মাত্র অসুবিধে হলো না মানুষটি মৃত। নমস্কার, সাহিত্য সমাহারে আজ শুনবেন সাহিত্যিক শ্রী সমরেশ মজুমদারের সত্যসন্ধানী অর্জুন সিরিজের গল্প টিংচুক মনাস্ট্রির হিরে। শ্রী সমরেশ মজুমদার, জন্ম 10ই মার্চ 1944। লেখক শ্রী সমরেশ মজুমদারের সাহিত্য জীবনের ব্যাপ্তি গগনচুম্বী। একদিকে যেমন লিখেছেন কালবেলা কালপুরুষ উত্তরাধিকারের মতো কাল্ট ক্লাসিক, তেমনি লিখেছেন তাঁর সৃষ্ট চরিত্র অর্জুনকে কেন্দ্র করে অজস্র গোয়েন্দা ও অ্যাডভেঞ্চার কাহিনী। তাঁর লেখনীর উপর ভিত্তি করে নির্মাণ হয়েছে একাধিক চলচ্চিত্রে। আমাদের আজকের গল্প টিংচুক মনাস্ট্রির হিরে প্রথম প্রকাশিত হয় শারদীয় আনন্দ মেলা 1395 এই সংখ্যায়। ধন্যবাদ লেখক কন্যা দোয়েল মজুমদার এবং পরমা মজুমদারকে আমাদের পাশে থাকার জন্য। শুরু হচ্ছে সাহিত্য সমাহারের আজকের নিবেদন টিংচুক মনাস্ট্রির হিরে। এখানে সন্ধে নামে বিকেল ফুরোতে না ফুরোতেই তরতরে হাতের তুলিতে এই অন্ধকার মাখিয়ে আকাশের গায়ে তার পোঁচ টানা যায় আনাড়ির মতো। এখানে অন্ধকার তো ওখানে ফিকে আলোর ছোপ। তিস্তার বাঁধে বসে অর্জুন চুপচাপ প্রকৃতির চেহারা পাল্টে যেতে দেখছিল। প্রকৃতির সঙ্গে মনের যোগাযোগ বড্ড পুরু। শরৎকালে সকাল দেখে মন ভালো না হয়ে যায় না, আবার শীতের অপরাহ্নে মন হয়ে যায় খুব বিষণ্ণ। আর যে কোনো ঋতুতেই এই সময়, অর্থাৎ এই সন্ধে হওয়া এবং বিকেল মিলিয়ে যাওয়া সময়টাতে উদাস হয়ে যায় মনটা। বিদেশ থেকে ফেরার পর অর্জুন কয়েকটা নতুন ব্যাপার লক্ষ্য করেছে। বন্ধুবান্ধবদের মধ্যে এখনো যাদের সঙ্গে সম্পর্ক রয়ে গেছে তারাও যেন তাকে বড় লোক বলে মনে করছে। লাইটার রহস্য সমাধানের পর সে যেন প্রচুর টাকার মালিক হয়েছে, অথচ হিসেব করে দেখেছে তার কাছে এখন সর্বসাকুল্যে 50,000 টাকার বেশি নেই। সেটাকে প্রচুর বলা যায় কি না সেটা জানা নেই অর্জুনের, তবে কিছুদিন আগে পর্যন্ত এই পরিমাণ টাকার কথা সে স্বপ্নেও ভাবতে পারত না। তাছাড়া আমেরিকানরা তাকে ডলার দিয়েছিল। দেশে ফিরেই সে কাগজপত্র সমেত ওগুলো সরকারের কাছে জমা করেছে। তাঁরাই হিসেব করে ভারতীয় টাকায় ট্যাক্স কাটার পর ওকে বাকিটা দিয়ে দেবেন। অঙ্কটা আর 50 থাকবে না তখন। কিন্তু এই জন্য অর্জুনের কোনো আফসোস নেই। মা খুব খুশি, বারংবার বলছেন ছেলে নাকি বিদেশে গিয়ে খুব রোগা হয়ে গিয়েছে, তবে সেই সঙ্গে একটু পরিষ্কার হয়েছে গায়ের রং। মাকে বারংবার বলতে হয়েছে অর্জুনকে যে সে গরু বা শুয়োরের মাংস খায়নি। মায়ের এইসব ব্যাপার তবুও বোঝা যায়, কিন্তু সে আমেরিকা বা ইংল্যান্ডে গিয়েছিল বলে তো আর আকাশে বাড়ি তৈরি করেনি। তাহলে বন্ধুরা তাকে এড়িয়ে চলছে কেন? এই কথা ঠিক অর্জুনের খুব নামডাক হয়েছে এখন। খবরের কাগজে ছবি ছাপা হয়েছে। শিলিগুড়ি কেন্দ্রের রেডিও প্রতিনিধি এসে তার ইন্টারভিউ রেকর্ড করে নিয়ে গিয়েছেন। সে কিভাবে আমেরিকায় লাইটার রহস্য সমাধান করল তার বিশদ জেনে গেছেন ভদ্রলোক। এতে তো বন্ধুদের খুশি হবার কথাই। বদলে তাদের ধারণা হয়েছে অর্জুন এখন আর ধরাছোঁয়ার মধ্যে নেই। এইসব কথা ভেবেই বড্ড খারাপ লাগছিল অর্জুনের। এখন পুরোপুরি সন্ধে, আকাশের কোথাও আলোর চিহ্ন নেই। না, কথাটা ঠিক হলো না, বরং বলা যায় দৃষ্টিসীমার মধ্যে যে আকাশ সেখানে সূর্যের আলো নেই। কিন্তু সে জেনে এসেছে এই মুহূর্তে ফ্রাঙ্কফুটে কড়কড়ে রোদ, আমেরিকায় ভোর হচ্ছে। অর্জুন বাঁধ থেকে উঠে পড়ল। এখন তিস্তার জল প্রায় নেই বললেই চলে। সাদাটে বালির চরে কাশ গাছের ভিড়। এর আগে কয়েক বছর বালির চরে বিন্দুমাত্র জল না আসায় রীতিমতো বসতি তৈরি হয়ে গিয়েছিল, দোতলা বাড়িও। গত বছর হঠাৎ তিস্তা মুখ পাল্টানোয় তার অনেকটাই ভেসে গিয়েছে।
এবছর জল নেই বটে, তবু এই তল্লাটে মানুষের মনে ভয় ঢুকে আছে। চরের উপর পড়ে রয়েছে আধভাঙা বসতিটা। বাড়ি ফেরার আগে অর্জুনের মনে পড়ল হাবুর কথা। অমলদার দেশ ভ্রমণে যাওয়ার পর থেকেই ওই বাড়ি পাহারা দিয়ে যাচ্ছে হাবু। কথা বলতে পারে না, কিন্তু প্রচণ্ড শক্তি ধরে লোকটা, আর অমলদার জন্যে জীবন দিতে পারে। অমলদা যে এভাবে হঠাৎ সন্ন্যাসীর মতো জীবনযাপন করবে তা কে জানত। ওর কথা ভাবলেই মনটা খারাপ হয়ে যায় অর্জুনের। আজ তার যেটুকু নাম ডাক তা হয়েছে ওই অমলদার জন্যই। নিম্নবিত্ত ঘরের মফস্বলের বেকার স্পোর্টসম্যানকে কেউ আমেরিকায় নিয়ে যেত না। অমলদা বলতেন, যে কোনো সাফল্যের পেছনে আন্তরিক উদ্যোগ, পরিশ্রম এবং বুদ্ধির সফল ব্যবহার প্রয়োজন, কিন্তু এর পরেও যেটা দরকার সেটা হচ্ছে কিছুটা ভাগ্য। তার ক্ষেত্রে শেষেরটা খুব কাজে দিয়েছিল। হাকিমপাড়ায় সন্ধে পেরিয়ে গেলেই যেন রাত গভীর হয়ে যায়। এমনিতেই জায়গাটা ফাঁকা, বাড়িঘরের দরজা বন্ধ হয়ে যায়, রাস্তায় লোক থাকে না বললেই চলে। সন্ধ্যের পর এই শহরে রিক্সা চলে না। এখান থেকে শহরে ফিরতে পা গাড়ির উপর নির্ভর করা ছাড়া উপায় কিছু নেই। অর্জুন ভেবেছিল নিশ্চয়ই লোহার গেটে চাবি দিয়ে রাখে হাবু বিকেল হলে, কিন্তু গেটটাকে খোলা দেখল সে। বন্ধ থাকলে ওটাকে টপকাতে হতো। হাজার হাঁক ডাক করলেও হাবুর কাছ থেকে সাড়া পাওয়া যেত না। কথা শোনার যন্ত্রকে কিনে দিয়েছিলেন অমলদা, কিন্তু সেটা কিছুতেই ব্যবহার করতে চায় না হাবু। অমলদা আচমকা নিরুদ্দিষ্ট হয়ে গেছেন অনেক মাস। হাবুর চলছে কি করে কে জানে। বাগান পেরিয়ে বারান্দায় পা রেখে অর্জুনের মনে হলো এখানে শব্দ করেও কোনো লাভ হবে না। হাবু থাকে পেছন দিকে, ওই শব্দ ওর কানে পৌঁছবে না। সে আবার বাগানে নেমে ঘুরে এগিয়ে যেতেই একটা শীষ দেওয়া শুনতে পেল। কেউ যেন মনের সুখে শীষ দিয়ে সুর ভাঁজছে। হাবুকে কোনোদিন শীষ দিতে তো দেখেনি। তাছাড়া যারা কানে ভালো শুনতে পায় না তারা কি আদৌ শীষ দেয়? অর্জুনের ধন্ধ লাগলো, হাবুর কোনো বন্ধু বান্ধব এসেছে কি? জানান না দিয়ে হাবুর ঘরের সামনে পৌঁছে গেল। বাড়ির পিছনের বাগানে কেউ একটা দাঁড়িয়ে, শীষটা সেই দিচ্ছে। রাত গড়িয়ে গেলে তারারা আকাশ থেকে একটা মায়াময় আলো পৃথিবীতে পাঠায়। মন ভালো থাকলে সেই আলোয় মানুষেরা কিছুটা দেখতে পায়। অর্জুন যেটুকু দেখল তাতে মনে হলো লোকটা হয় বেঁটে, নয়তো লোকই নয়। কিশোর, 14-15 বছরের বেশি হবে না। এখানে কোত্থেকে এলো? হাবু ছাড়া এখানে তো কারো থাকার কথা নয়। ওইখানেই দাঁড়িয়ে থাকো, এগোবে না। কে তুমি? আবছা মানুষটা আচমকা কথা বলে উঠল, কিন্তু অর্জুন যতটুকু দেখতে পাচ্ছে সেটা লোকটার পিছন দিক। লোকটা উল্টো দিকে মুখ করে দাঁড়িয়ে রয়েছে। তাকে দেখতে পাওয়ার তো কোনো সুযোগ নেই মানুষটার, অথচ দেখেছে, নইলে এই প্রশ্ন করবে কি করে? উত্তরের জন্য বেশিক্ষণ অপেক্ষা করল না লোকটা। অন্ধকার ফুঁড়ে আবার প্রশ্ন ভেসে এলো, জবাব নেই কেন? গায়ে এখনো অন্যরকম গন্ধ। খুব পড়ার জোর, তাই বেঁচে গেছো বিলেতে। চমকে উঠল অর্জুন। পা থেকে নখ পর্যন্ত যেন বিদ্যুৎ ছুটে গেল একবার। এখানে আসার পর সে সবাইকে লাইটার রহস্যের কথা বলেছে, কিন্তু ইংল্যান্ডের সমুদ্রের ধারে সে যে 20 বাও জলে পড়েছিল সে কথাটা তো কাউকে জানায়নি। এই লোকটা জানলো কিভাবে? আপনি কে? ওর নাম রেখেছে সনাতন। অনেক দিন বাদে সেই পরিচিত গলা। দ্রুত ঘুরে দাঁড়ালো অর্জুন। আরে অমলদা, আপনি? এবার সে লক্ষ্য করল উল্টো দিকে সিঁড়ির ধাপে যিনি বসে আছেন তিনি নিতান্তই আবছা। পেছনে ঘরের দেওয়াল থাকায় আগে চোখে পড়েনি অন্ধকারে, কিন্তু অমল সোমকে তার নিজের বাড়িতেই এতকাল বাদে আবিষ্কার করে প্রচণ্ড উত্তেজিত হয়ে অর্জুন কি করবে ভেবে পাচ্ছিল না। তুমি ফিরেছ জানতাম। আমেরিকায় বিষ্টু সাহেব ভালো আছেন তাও জানি। তোমার চিন্তা শক্তির অনেক উন্নতি হয়েছে।
বেশ ভালো লাগছে তোমাকে দেখে। আপনাকে এসব খবর কে দিল? জেনেছি সনাতনের সৌজন্যে। অর্জুন মুখ ফিরিয়ে অন্ধকারে দাঁড়ানো ছায়ামূর্তিটাকে দেখল। ও কি করে জানলো এত কথা? মাসিমাকে মাসখানেক চিঠি দাওনি কেন? মায়ের মর্ম তো বুঝছো না, খুব কান্নাকাটি করেছেন। আপনি গিয়েছিলেন বুঝি? মা কিন্তু আমাকে কথাটা বলতেই ভুলে গিয়েছিলেন। আমি 4টে চিঠি দিয়েছি, মা 3টে পাননি, আর আজই একটা এলো। মাসিমা তোমাকে বলেননি কারণ আমি তোমাদের বাড়িতে যেতে পারিনি। সনাতনকে জিজ্ঞেস করে জেনেছি। এসো এসো, ভেতরে এসো, হাবু চা করছে। অমলদা উঠে বারান্দা পেরিয়ে দরজাটা খুলে সুইচ টিপতেই এক রাশ আলো ঝাঁপিয়ে পড়ল ঘরে। এই ভেতরে এসো তোমরা। অর্জুন পিছন ফিরে সনাতনকে দেখতে চাইল। তোমরা মানে অমলদা তার সঙ্গে সনাতনকেও ডাকছে। সে দেখল সনাতন ভিতরে ঢুকল। তার পাশ দিয়ে গম্ভীর মুখে এগিয়ে গিয়ে সিঁড়ি বেয়ে বারান্দা পেরিয়ে ঢুকল ঘরে। লোকটার মুখ ভালো করে দেখতে পেল না অর্জুন, কিন্তু কিশোর নয়। হাঁটার ভঙ্গিতে বোঝা যাচ্ছে লোকটার বয়স হয়েছে। তবে কি বামন? কারণ ও যখন পাশে এসেছিল তখন উচ্চতা 4 ফুটের বেশি মনে হয়নি। অর্জুন ঘরে ঢুকে দেখল অমলদা দাড়ি রেখেছেন। সাদা কালোয় মেশানো দাড়িতে যত্নের ছাপ পড়েছে। আরও রোগা হয়েছেন অমলদা। শরীরে মেদ কোনো কালেই ছিল না, এখন রোগা হওয়ায় বেতের মতো লাগছে। মাথায় চুলও কমে গিয়েছে তার। বসো বসো। হ্যাঁ, একটু মোটা হয়েছো যেন, এক্সারসাইজ করবে রোজ। চেয়ারে বসে অর্জুন দেখল সনাতন আর ঘরে নেই। আপনি কবে ফিরলেন? আজই। এই এখন কিছুদিন বিশ্রাম নেব। তা কি বইপত্র কিনলে ও দেশে গিয়ে? ফেরার দিন হিথ্রো এয়ারপোর্ট থেকে 10 পাউন্ড দিয়ে একটা বই কিনেছিলাম, নাম ক্লেভারম্যান। খুব ইন্টারেস্টিং, পড়িও তো। এই সময় হাবু চা নিয়ে ঢুকল। ট্রের ওপর একটা কাপ ডিশ, চায়ের কেটলি আর 1 গ্লাস সাদা শরবত। অর্জুনকে দেখে একগাল হাসল। হাসিটা ফিরিয়ে দিল অর্জুন। ট্রে রেখে ভেতরে ছুটে গিয়ে আর একটা কাপ ডিশ নিয়ে এলো হাবু। বোঝা যাচ্ছে চিনেমাটির কেটলিতে বেশি চায়ের লিকার আছে। হাবু ভেতরের ঘরের দরজার কাছে গিয়ে নমস্কার করল, সম্ভবত সনাতনকে, কারণ তাকে দেখা যাচ্ছিল না। হাবু চলে যেতে অর্জুন বলল, আপনি নেই, একা আমার খুব অসুবিধে হচ্ছিল। মেজর যখন আমেরিকায় নিয়ে গেলেন তখন আপনার অভাব খুব অনুভব করেছি। যখনই কোনো সমস্যায় পড়তাম তখনই ভাবতে চেষ্টা করতাম আপনি থাকলে কিভাবে সমাধান করতেন। কাজ তো খারাপ করনি তুমি, তবে লাইটার রহস্য সমাধানে ভাগ্য তোমাকে বেশি সাহায্য করেছে। চা ঢালতে ঢালতে বলছিলেন অমলদা। অবাক হয়ে গেল অর্জুন। আপনি এত কথা কিভাবে জানলেন বলুন তো? তখনই তো বললাম, সনাতনকে জিজ্ঞেস করতেই ও আমাকে বলে দিল। কে এই সনাতন? ওর সঙ্গে আলাপ করো, করে জেনে নাও। সনাতন, সনাতন এ ঘরে এসো, তোমার সঙ্গে অর্জুনের আলাপ করিয়ে দিই। আর তোমার জন্য শরবত দিয়ে গেছে হাবু। অমলদার কথা শেষ হতে না হতেই সনাতন এসে দাঁড়ালো দরজায়। 4 ফুট নয়, কিন্তু মানুষটি পুরো দস্তুর বেঁটে। অন্ধকারে বুঝতে পারেনি অর্জুন, এখন দেখল মাথাটা কামানো, কিন্তু বেশ মোটা একগুচ্ছ টিকি খাড়া হয়ে আছে মাথার মাঝখানে। মুখের আদলটা অদ্ভুত। চৌকোনো মুখ সচরাচর দেখা যায় না, কিন্তু লোকটার চোখ দুটো খুব মায়াময়। পরনে ধুতি আর ফতুয়া। সনাতন, তুমি এর কথা জানো কিন্তু চোখে দেখোনি। অর্জুন আমার সঙ্গে কিছু কাজকর্ম করেছে, বিদেশ ঘুরে এসেছে, আর এই হলো সনাতন। অর্জুন নমস্কার করতে করতে ভাবল, এই নামের কোনো আত্মীয় অমলদার যে আছে তা তো কখনো সে শোনেনি। সনাতন কিন্তু তাকে নমস্কার করল না, হাসবার চেষ্টা করল। তারপর এগিয়ে এসে গ্লাসটা তুলে শরবতটা এক চুমুকে শেষ করে ফেলল। ধুতির খুঁটে মুখ মুছে সনাতন একটা মোড়ায় বসল সাবধানে। পুরো ব্যাপারটা অর্জুন যে লক্ষ্য করছে তা বিলক্ষণ টের পেয়েছেন অমলদা। সনাতন কাউকে নমস্কার বা প্রণাম করে না, একমাত্র জগৎ পিতা ছাড়া। ওর খাওয়া দাওয়াও অন্যরকম। যাক, তা তুমি এখন কি করবে বলে ঠিক করেছো? দেখি, অন্য কিছু করতে ইচ্ছে করে না।
সরকার কেটে দেওয়ার পর 50,000 অনেক কমে যাবে, তবু সেই টাকায় বেশ কিছুদিন চলে যাবে আরামে। 50,000 টাকার কথা আপনি জানেন? জেনে ফেললাম। খুব ভালো লাগলো অর্জুন, খুব ভালো লাগলো। এত বছর কাজ করেও একটা কেস থেকে 50,000 টাকা রোজগারের স্বপ্নও দেখতে পারিনি। সত্যসন্ধানী হিসেবে তুমি প্রতিভাবান নও, কিন্তু চেষ্টা আর অধ্যবসায় তোমাকে ভালো জায়গায় এনে দিয়েছে। আচ্ছা, এবার তুমি এসো। অমলদা, আপনি অন্যরকম হয়ে গেছেন। না না, আমি ঠিকই আছি, শুধু জীবনযাত্রাটা একটু পাল্টে ফেলেছি মাত্র। কিন্তু এই ব্যবহার আপনি আগে করতেন না। আমার যা কিছু শিক্ষা সব আপনার কাছে, আপনাকেই আমি গুরু বলে মনে করি। এসব তো আপনি জানেন, তবু। অর্জুন উঠে দাঁড়ালো। তার মন খারাপ হয়ে যাচ্ছিল। মনে হচ্ছিল সনাতন আসার পর অমলদা এমন ব্যবহার করছেন। যদি পারো তো কাল সকালে এসো। অর্জুন উত্তর দেবার আগেই সনাতন কথা বলল। উনি আসবেন না। আমি আসবো কি আসবো না তা আপনি বলছেন কি করে? অমলদা কিছু বললে আমি কখনো অমান্য করিনি। অমান্য কেন করবেন? আপনি আসতে চাইলেও আসতে পারবেন না। অন্যরকম গন্ধ পাচ্ছি, সহ্য হচ্ছে না। আমি ওপরের ঘরে চলে যাই। কারো অনুমতির জন্য অপেক্ষা না করে সনাতন গুড়গুড়িয়ে ঘর থেকে বেরিয়ে গেল। সঙ্গে সঙ্গে অমলদা উঠে দাঁড়ালেন, কান খাড়া করে কিছু শুনলেন। অর্জুন, দেখো তো বাড়ির সামনে কোনো গাড়ি থামলো কিনা। আমার খোঁজ করলে বলে দেবে আমি খুব ব্যস্ত, দেখা হবে না। অর্জুন ইচ্ছে করেই বাগানের পথে নেমে এলো। দেখল হাবু দাঁড়িয়ে রয়েছে। ওকে দেখা মাত্রই মুখ ও বধির হাবু হাত নেড়ে মুখ বেঁকিয়ে অনেক কথা বোঝাবার চেষ্টা করল। আরে করছিস কি? ছাড়। হ্যাঁ, বুঝেছি বুঝেছি। অর্জুন বুঝল হাবু বলছে অমল সোমের মাথাটা নির্ঘাত খারাপ হয়েছে। ওই বেঁটে লোকটাকে কেন নিয়ে এলো। আরে দেখছি ব্যাপারটা, ছাড় এখন দেখি গেটে কে। আচ্ছা, সনাতন কি খুব ভালো ভবিষ্যৎ বলতে পারে? কিছু তো মিলিয়ে দিয়েছে এর মধ্যে। অমলদার তো কখনো জ্যোতিষীদের ওপর এত ভালোবাসা ছিল না। লোকটা কিন্তু বলেছে অদ্ভুত। টাকার ব্যাপারটাও। হাঁটতে হাঁটতে গেটের কাছে চলে এসেছিল অর্জুন। দেখল গেটের ওপাশে একটা গাড়ি দাঁড়িয়ে, আর গাড়ির সামনে সাদা প্যান্ট, সাদা কোট, মাথায় সাদা বারান্দা টুপি আর হাতে ছড়ি সমেত একটা লোক তার দিকে তাকিয়ে আছে এক দৃষ্টিতে। কাউকে চাইছেন? মিউনিসিপ্যালিটির আলো এখানে বেশ টিমটিমে, তবু লোকটির পোশাক সাদা হওয়ায় বুঝতে অসুবিধে হচ্ছিল না। আপনার কি মনে হয় এই গলিটা সান্ধ্য ভ্রমণের পক্ষে উপযুক্ত? নিশ্চয়ই না, তবে আমার মনে হওয়াটাই শেষ কথা নয়। হ্যাঁ, আমি আপনার সঙ্গে একমত। এই বাড়িটি কি অমল সোম নামক এক গোয়েন্দার? তিনি গোয়েন্দা নন। ওই একই ব্যাপার। আগাথা ক্রিস্টি না শরদিন্দু ব্যানার্জি? হ্যাঁ, মাস্টারও যা অধ্যাপকতা। আজকাল এক ঢং হয়েছে, গোয়েন্দা বললে কি প্রফেশনটা পাল্টে যায়। আছেন তিনি? সাদা পোশাক লোকটা গাড়ির সামনে দাঁড়িয়ে কথা বলে যাচ্ছিল। লোকটার বয়স হয়েছে এবং অবশ্যই লোকটার স্বভাব খেঁকুড়ে। বলার ধরনেই বোঝা যায় কর্তৃত্ব বজায় রাখা এর স্বভাব। আপনার পরিচয়টা জানতে পারি? পরিচয়? রাস্তায় দাঁড়িয়ে আমি কাউকে পরিচয় দিই না। অর্জুন কি করবে ভেবে পাচ্ছিল না। অমলদা স্পষ্ট বলে দিয়েছেন দেখা করবেন না। অতএব মানুষটিকে ভেতরে আসতে বলাটা সমীচীন হবে কিনা ভেবে পেল না অর্জুন। আপনি কি খুব জরুরি প্রয়োজনে এসেছেন? আচ্ছা জালালে, 3টি চিঠি দিয়ে জবাব না পেয়ে এসেছি। ভারতবর্ষের মানুষ তো ব্রিটিশের কাছে ভালো জিনিস শিখতে পারেনি। কোন দিকে যেতে হবে? বসার ঘর আছে নিশ্চয়ই একটা। অর্জুন দেখল বারান্দার আলো জ্বলে উঠল। হাবু দরজা খুলছে বসার ঘরে। অগত্যা সে লোকটিকে সঙ্গে নিয়ে এগিয়ে গেল। এদিক দিয়ে আসুন। হাবু দাঁড়িয়েছিল দরজায়, হাত নেড়ে ইশারা করে বুঝিয়ে দিল অমলদাই তাকে খুলতে বলেছেন। দরজায় দাঁড়িয়ে সাদা পোশাক বললেন, মিস্টার সোমকে এটা দিন, আমার সময় কম। অর্জুন কার্ডটা নিল। হাতির দাঁতের মতো মোলায়েম কার্ডে সোনালি অক্ষরে লেখা বসন্ত সেন, মনোরমা টি এস্টেট। অমলদা এখন খুব ব্যস্ত আছেন। আমি ওর চাইতেও ব্যস্ত। বলুন গিয়ে ওকে। নমস্কার মিস্টার সেন, আমি অমল সোম। ফিরে এসে আপনার লেখা চিঠিগুলো দেখেছি।
যেটা আপনি জানতেন না সেটা হলো এই ধরনের কাজ আমি আর করি না। ইনফ্যাক্ট বেশ কিছুদিন ছেড়ে দিয়েছি। আপনি আর গোয়েন্দাগিরি করেন না? না। ও, তা একথা এতক্ষণ বলে দিলেই হতো। কথাগুলো অর্জুনের উদ্দেশ্যে। এবার একটু চিন্তিত দেখালো ভদ্রলোককে। তারপর পকেট থেকে একটা ডায়েরি বের করে পাতা উল্টে জিজ্ঞাসা করলেন, কদমতলায় যেতে কতক্ষণ লাগবে? মিনিট 5। কথাটা শোনা মাত্র ভদ্রলোক ঘুরে দাঁড়ালেন। কদমতলা নামটা শোনা মাত্র কৌতূহল হলো অর্জুনের। আপনি এই শহরে থাকেন না? না, উনি মনোরমা টি এস্টেটে থাকেন। মিস্টার সেন, আপনার যদি আপত্তি না থাকে তাহলে এর সঙ্গে যেতে পারেন। ওর বাড়ি ওখানেই। কদমতলায় কার কাছে যাবেন? উনি তোমার বাড়িতেই যাচ্ছেন অর্জুন। অর্জুন? আপনি অর্জুন? আগে হ্যাঁ। মাই গড, তুমি তো বাচ্চা ছেলে হে। আমার সঙ্গে রসিকতা হচ্ছে না তো? না মিস্টার সেন, আপনার শেষ চিঠিতে লিখেছিলেন আপনি আমার সহকারী অর্জুনের কথা জেনেছেন ইংল্যান্ডের একটা কাগজ থেকে। সেখানে ওর ইন্টারভিউ বেরিয়েছিল। আপনি জানতেন না যে ও দেশে ফিরে এসেছে। বসন্ত সেন তখনও সন্দেহে দুলছেন। তার চোখ জরিপ করে চলেছে অর্জুনকে। সত্যিই খুব অস্বস্তি হচ্ছিল অর্জুনের। হিথ্রো এয়ারপোর্টে নেমে আপনারা প্রথমে কোথায় গিয়েছিলেন? বস্টনে। সঙ্গে সঙ্গে একটা হাত বাড়িয়ে করমর্দন করলেন বসন্ত সেন। 50 পার হওয়া কোনো মানুষের হাত যে এত নরম হতে পারে তা জানা ছিল না অর্জুনের। কষ্ট করে কদমতলায় না গিয়ে তোমরা এই ঘরে বসেই কথা বলতে পারো। দ্যাটস গুড। বসন্ত সেন নিজেই ঢুকে গেলেন ঘরে। অমল সোম চলে যাচ্ছিলেন। বসন্ত সেন বললেন, আপনি গোয়েন্দাগিরি না হয় ছেড়ে দিয়েছেন, কিন্তু একটু বসতে আপত্তি আছে কি? সনাতন এখন পুজোয় বসবে। কে সনাতন? আপনি চিনবেন না, তবে বলছেন যখন, তখন আমি ঘুরে আসছি। ব্যাপারটা মোটেই পছন্দ হলো না অর্জুনের। সনাতন আবার পুজো টুজো করে নাকি? সে বসন্ত সেনের মুখোমুখি বসল। যদিও আমার এখনো ঠিক বিশ্বাস হচ্ছে না আপনি গোয়েন্দাগিরি করেন, কিন্তু যাই হোক, আই অ্যাম ইন ট্রাবল, সাহায্য চাই। কি ধরনের বিপদ আপনার? গম্ভীর গলায় জিজ্ঞেস করল অর্জুন। সম্ভবত গলার স্বর শুনেই প্রশংসার দৃষ্টিতে তাকালেন ভদ্রলোক। ব্যাপারটা এখানে বসে বললে ঠিক বুঝতে পারবে না। তোমাকে যেতে হবে আমার চা বাগানে। মাফ করবেন, আমি অনেকদিন বিদেশে ছিলাম, খুব বাইরে যেতে চাইছি না এখনই। আর বিপদ তেমন হলে পুলিশের সাহায্য নিচ্ছেন না কেন? পুলিশ? আমি কি করব না করব সে বিষয়ে তুমি উপদেশ দেবে কেন হে? আমার ওখানকার থানার ওসি 3 মাস পরে রিটায়ার করবে, লুঙ্গি পরে পাঞ্চি বই। যা হোক, মনোরমা চা বাগানে পৌঁছলেই আমাকে পাবে। কাল সকালবেলায় যদি পৌঁছতে পারো তবে ভালো হয়। কথাটা শেষ করে বসন্ত সেন বেরিয়ে গেলেন। বাগানে নেমে হঠাৎ ঘুরে দাঁড়িয়ে বললেন, একজন শুনলাম বৈরাগী হয়েছেন, আরেকজন হোম সিকনেসে ভুগছেন। বুঝতে পারছি না ঠিক জায়গায় এসেছে কিনা। দরজাটা বন্ধ করে অর্জুন ভেতরে ঢুকল। হাবুটা ধারে কাছে নেই। অমলদা! অমলদা একা নয়, সনাতনও সিঁড়ির মুখে দাঁড়িয়ে। মিস্টার সেন চলে গেছেন, আমি বেরোচ্ছি। কেসটা মনে হচ্ছে ইন্টারেস্টিং। কাল সকালেই মনোরমা বাগানে চলে যাও। কিন্তু ব্যাপারটা না জেনে। কপালে যার ভ্রমণ আছে তাকে কে আটকাবে? বসন্ত সেনের চেয়ে সনাতন এবং অমল সোমের সম্পর্কটা ওকে খুব বিচলিত করে তুলেছিল। সনাতন বলেছিল কাল সকালে সে অমল সোমের বাড়িতে যেতে পারবে না, আর অমনি বসন্ত সেন চা বাগানে যাওয়ার প্রস্তাব নিয়ে হাজির হলেন। এবার বলছে কপালে ভ্রমণ আছে। সনাতন কি শুধুই ভবিষ্যৎ দ্রষ্টা? ওই অদ্ভুত চেহারার মানুষটিকে কোথায় পেলেন অমলদা? কিছুদিন আগে এরকম হলে অভিমানে বুক টনটন করত, কিন্তু এখন শুধু খারাপ লাগার বোধ মনটাকে তিক্ত করছিল। জানো মা, ওই সনাতন লোকটা আসার পর থেকে অমলদা কেমন যেন হয়ে গেছেন। নিশ্চয়ই অমল কিছু পেয়েছে ওই সনাতনের মধ্যে, তাই বাড়িতে এনেছে। অমল কোনো অন্যায় করতে পারে না। শোনো না, কাল সকালে আমি বেরোবো, একবার মনোরমা টি এস্টেটে যেতে হবে। কিন্তু আগামীকাল সকালে মনোরমা চা বাগানে চলে যেতে হবে জানার পর মুখ গম্ভীর করেছিলেন মা।
চাকরি বাকরি না পাস, এখন তো ছোটখাটো ব্যবসাও শুরু করতে পারিস। সব সময় ভয়ে কাঁটা হয়ে থাকি। কিন্তু অর্জুনের মাথায় তখন শুধু সনাতন। লোকটা ভবিষ্যৎবাণী করেছে কাল সকালে সে অমূলদার বাড়িতে যেতে পারবে না। ঠিক আছে, মনোরমা চা বাগানে সে নিশ্চয়ই যাবে, কিন্তু যাওয়ার আগে অমূলদার বাড়ি ঘুরে তবে যাবে। তখন সনাতন কি বলে দেখা যাক। খুব সকালে ঘুম ভাঙল মায়ের ডাকে। শেষ প্রহরে যেটুকু ঘুম জেঁকে বসেছিল তা ভেঙে যেতে বিরক্ত হলো অর্জুন। সচরাচর মা তো তাকে কখনোই ঘুম থেকে তোলেন না। উঠে পড়, অমল মিনিট 5 ধরে অপেক্ষা করছে। সঙ্গে সঙ্গে তরাক করে সোজা হলো অর্জুন। অমূলদা এসেছে। ঘড়িতে তো এখন ঠিক 5টা। তৈরি হয়ে বাইরের ঘরে এসে অর্জুন দেখল অমূলদা চোখ বন্ধ করে বসে আছেন বেতের চেয়ারে। তোমার ঘুম ভাঙানোর ইচ্ছে ছিল না? ঠিক আছে, কিন্তু অমলদা আপনি এখন? ঘড়ি না দেখে বেরিয়ে পড়েছিলাম। তুমি আর দেরি করো না, ফার্স্ট বাসেই বেরিয়ে যাও। খুব তাড়ার কি কোনো কারণ আছে? বসন্ত সেনের মেয়ে একা আছে, বেচারা নিশ্চয়ই খুব চিন্তা করছে বাবার জন্য। হাঁ হয়ে গেল অর্জুন। বসন্ত সেনের যে মেয়ে থাকবে তার কোনো ইঙ্গিত তো গত সন্ধ্যায় পাওয়া যায়নি। আর সেই মেয়ে একা থেকে বাবার জন্য চিন্তা করবে, এই খবর অমূলদা পেলেন কোথায়? অমলদা, আমি আপনার কথাবার্তা এবার কিছুতেই বুঝে উঠতে পারছি না। কেন, কি অসুবিধে হচ্ছে তোমার? আপনি বলতেন যুক্তি দিয়ে বিচার করতে। আপনি তো কখনো জ্যোতিষীর ভবিষ্যৎবাণীতে আস্থা রাখতেন না। তুমি সনাতনের কথা বলছো? হ্যাঁ, আপনি হঠাৎ দেশ ভ্রমণে বেরিয়ে পড়লেন। লোকে বলল আপনি সংসার ত্যাগ করেছেন। প্রথম প্রথম চিঠি লিখতেন, তাও শেষ পর্যন্ত বন্ধ হলো। এতদিন পরে ফিরে এলেন এক অদ্ভুত চেহারার জ্যোতিষীকে নিয়ে, যে কথায় কথায় ভবিষ্যৎবাণী করছে। পুরো ব্যাপারটা আমার কাছে কিরকম লাগছে। তুমি তৈরি হয়ে নাও, যেতে যেতে আমরা কথা বলি। মা, আসছি। মাকে প্রণাম করে অর্জুন অমল সোমের সঙ্গে বেরিয়ে পড়ল। এখনো রোদের কোনো চিহ্ন নেই। জলপাইগুড়ির বয়স্ক মানুষেরা প্রাতঃভ্রমণে বেরিয়েছে। অর্জুন, সনাতন জ্যোতিষী নয়। ও যে ঠিক কি তা আমি স্পষ্ট বলতে পারব না। ওকে আমি পেয়েছিলাম যোশীমঠ থেকে ফেরার পথে এক চটিতে। আজকাল তো বাস উঠে যাচ্ছে ওপরে, কেউ আর হাঁটে না। আমার শখ হয়েছিল হাঁটার। চটির পাশে একা গাছের তলায় বসে কাঁপছিল। ম্যালেরিয়া জ্বরেও কোনো মানুষ অমন কাঁপে না। চটিওয়ালা বলছিল লোকটা 24 ঘন্টা আগে ওখানে গিয়ে বসেছে। কোথা থেকে এসেছে কেউ জানে না। কথা জিজ্ঞেস করলে উত্তর দিচ্ছে না, শুধু থরথরিয়ে কেঁপে যাচ্ছে। তুমি ঠিকই বলেছ, লোকটার চেহারা অদ্ভুত, কিন্তু আমাকে আকর্ষণ করল। আমি চটিওয়ালার কাছ থেকে 1 গ্লাস গরম দুধ কিনে ওর কাছে গেলাম। ও আমাকে দেখে নাক টানল, যেন গন্ধ নিল। 2 হাঁটুর ওপর মুখ রেখে উবু হয়ে বসেছিল, গায়ে একটা কম্বল জড়ানো। আমি দুধের গ্লাসটা এগিয়ে দিয়ে হিন্দি বাংলায় পরপর অনুরোধ করলাম ওটা খেয়ে নিতে। শেষ পর্যন্ত ও দুধ খেলো, কিন্তু আমার সঙ্গে ভাব হতে ওর সময় লাগলো আরও 2 দিন। ইচ্ছে করেই থেকে গেলাম ওখানে। আমার স্থির বিশ্বাস ও বাংলা জানতো না, কিন্তু আমার কথা শুনে শুনে ও বলতে লাগলো। কনস্ট্রাকশনে ভুল হতো প্রথম প্রথম, পরে শুধরে নিত। তা যেদিন আমি চলে আসব সেদিন বাস স্ট্যান্ডে এলো। আমার আর হাঁটার ইচ্ছে ছিল না। বাসটাকে দেখে ও বলল, এইটাতে যেও না। কেন যাব না তা বলল না, কিন্তু আচমকা মনে হলো কথাটা শুনি। পরের বাস আসার আগেই খবর হলো ছেড়ে দেওয়া বাস মাইল 2 দূরে বিরাট অ্যাক্সিডেন্ট করেছে। হ্যাঁ, সনাতন ভবিষ্যৎবাণী করতে পারে এবং তা ভুল হয় না। কিন্তু ও জ্যোতিষী নয়, ও পুজো করে, কিন্তু সেটা কাকে করে তা বুঝতে পারিনি আজও। ধরনটাও অদ্ভুত। সেই সময় যে কথা বলে তা ভারতবর্ষের কোনো মানুষের মুখের ভাষা বলে মনে হয় না, কিন্তু লক্ষ্য করেছি ওর ভবিষ্যৎবাণী বড়জোর 2-1 দিনের মধ্যে যে ঘটনা ঘটবে তাই নিয়ে। তার বেশি কিছু বলতে পারে না। লোকটা এর আগে বাংলা জানতো না? না,
এ ব্যাপারে আমি নিঃসন্দেহ। এখনো কথা হাতড়ায়। অনেক সময় সে অকারণ চুপ করে থাকে, তার শব্দ খুঁজে পায় না বলেই হয়তো। অথচ হাবুর সঙ্গে ওর চমৎকার কমিউনিকেশন আছে। হয়তো আমি বই পড়তে পড়তে ভাবছি এক কাপ কফি খেলে কেমন হয়, কিন্তু আলসেমি করে হাবুকে ডেকে বলছি না। আর তার মিনিট 10 মধ্যেই দেখলাম হাবু কফি নিয়ে এলো। জিজ্ঞেস করলাম কে তাকে কফি দিতে বলেছে। হাবু ইশারায় বোঝালো সনাতন তাকে হুকুমটি পাঠিয়েছে। অথচ সনাতন রয়েছে পাশের ঘরে। তাকে আমি কিছুই বলিনি, আর সেও হাবুর কাছে উঠে যায়নি। বুঝলে অর্জুন, এসব ধাঁধার চেয়েও জটিল। শুনেছি যোগী পুরুষেরা এইরকম ক্ষমতার অধিকারী হন, কিন্তু সনাতনের যোগ কিংবা বিয়োগের কোনো সিদ্ধি নেই, তা আমি হলফ করে বলতে পারি। আমি জানি না ও কতদিন থাকবে আমার কাছে, কিন্তু আমি ওকে স্টাডি করতে চাইছি। একটা অ্যাবনর্মাল মানুষের কাজকর্ম আমাকে আকর্ষণ করছে। সনাতন কি বলেছেন? বসন্তবাবুর মেয়ে আছে এবং ভদ্রলোক গত রাত্রে বাড়ি ফিরে যাননি। হ্যাঁ, হঠাৎ আজ সকালে আমাকে এসব এসে বলল। আমি অবশ্য আর পাল্টা জিজ্ঞেস করিনি। তুমি শুধু মনোরমা চা বাগানে পৌঁছেই দেবাশিসের মাধ্যমে আমাকে জানাতে চেষ্টা করবে কথাটা কতখানি সত্যি। অর্জুনের মনে পড়ল সনাতনের মুখখানা, ন্যাড়া মাথা এবং তার টিকিটার কথা। ও কি আপনার সঙ্গে দেখা হবার পর মাথা ন্যাড়া করেছে? না, আগেই ছিল। তবে মজার ব্যাপার হলো আমরা 1 মাস সঙ্গে আছি, কিন্তু ওর কামানো মাথায় আর চুল গজায়নি। ওকে ওর অতীত, বাপ মা সম্পর্কে অনেক জিজ্ঞেস করেছি, কিন্তু ও বলতে পারেনি। কোথায় মাথা ন্যাড়া করেছে তাও জানে না, কিন্তু পুজো করে মাথার টিকি ডান হাতের মুঠোয় চেপে সোজা হয়ে বসে। আমি ওকে স্টাডি করে যাচ্ছি অর্জুন, পরে এ নিয়ে কথা হবে। যাই হোক, তোমার বাস এসে গেছে। জলপাইগুড়ি শহর থেকে দিনের প্রথম যে বাসটা ডুয়ার্সের দিকে যায় সেটা বেশিরভাগ সময়ই খালি থাকে। অর্জুন জানালার ধারে বসতে পেল। বাস চলতে আরম্ভ করলে এসে ফেলল সে। সনাতনের একটা কথা তাহলে সত্যি হলো, সে সত্যিই আজ সকালে অমূলদার বাড়ি যেতে পারল না। এখন অর্জুনের মাথায় আর বসন্ত সেন নেই, কেবলই ঘুরে ফিরে সনাতনের কথা মনে আসছে। লোকটা যদি যোগসিদ্ধ কিংবা জ্যোতিষী না হয়, তাহলে কে? কেন অতীত বলতে পারছে না? জ্যোতিষীরা নাকি সহজেই অতীতটা ভালো বলতে পারে। সনাতনের ক্ষেত্রে কিন্তু তা হচ্ছে না। আবার 2-1 দিনের মধ্যে যা ঘটবে তাই বলতে পারে ও, তার বেশি নয়। কিন্তু অর্জুনের একটা ব্যাপার হালকা লাগছিল। আজ সকালে অমলদার সঙ্গে কথা বলে তার মনের ভার অনেকটা কমেছে। অমলদা আগের মতোই কথা বলছেন। তিস্তা ব্রিজ, তার তলায় প্রায় জলহীন বালির চর। সদ্য ওঠা রোদের ছোঁয়ায় ঝকমকে কাশবন দেখতে দেখতে বাসটা ময়নাগুড়ির দিকে ছুটে চলল। এখনো বাতাসে ঠান্ডার আমেজ। জানালায় মাথা রেখে বসে থাকতে ভারী ভালো লাগছিল অর্জুনের। ধূপগুড়ি গয়ের কাটা বীরপাড়া ছাড়িয়ে আসতে রোদ রং পাল্টালো। এই বাস মনোরমা চা বাগানে যায় না, ওখানে যাওয়ার কোনো বাস রুট নেই। বীরপাড়া ছাড়িয়ে মাইল 10 যাওয়ার পর রাস্তার ধারে মনোরমা টি এস্টেটের সাইনবোর্ডের কাছে কন্ডাক্টর তাকে নামিয়ে দিল। লন্ডন থেকে কেনা সুন্দর চামড়ার ব্যাগটা নিয়ে সেই নির্জন রাস্তায় দাঁড়িয়ে এপাশ ওপাশ তাকালো অর্জুন। বাস চলে যাওয়ার পর শূন্য রাস্তাটা যেন আরও নির্জন হয়ে পড়ল। কাছাকাছি কোনো বাড়িঘর নেই। রাস্তার দুধারে আকাশ ঢাকা গাছগুলোয় শুধু পাখিরা চেঁচিয়ে যাচ্ছে। কন্ডাক্টর বলেছে এখান থেকে মনোরমা বাগানের কোয়ার্টার্সগুলো 5 কিলোমিটারের পথ। এই চা বাগান চিঁড়ে তৈরি হওয়া নুড়ির পথ ধরে হাঁটতে খুব একটা খারাপ লাগবে না, কিন্তু বাগানের কাজে গাড়ি টাড়ি নিশ্চয়ই যাওয়া আসা করে। অর্জুন ঠিক করলো তার একটার জন্য অপেক্ষা করবে।
বসন্ত সেনের নাম বললে লিফট নিশ্চয়ই পাওয়া যাবে। মিনিট 10 বাদে একজন শ্রমিকের দেখা পেল অর্জুন, কিন্তু লোকটা কাজে যাচ্ছে না। তার পিঠে চটের একটা থলে, হাতে গুলতি। অর্জুন দেখল পাখির ডাক লক্ষ্য করে ও গাছের নিচে দাঁড়াচ্ছে, কান খাড়া করে শব্দ শুনছে। তারপর গুলতিতে কুঁচো পাথর ভরে সেটা টেনে অন্তত 20-25 সেকেন্ড ধরে শব্দ যাচাই করে ছুঁড়ে দিচ্ছে। 4 বার ছুঁড়লে 1 বার সফল হচ্ছে লোকটা। প্রতিবারই ছুটে গিয়ে আহত ঘুঘু পাখি কুড়িয়ে পিঠের থলিতে ঢুকিয়ে দিচ্ছে। পৃথিবীর সর্বত্র ব্যাধেদের মুখে কোনো অপরাধের ছাপ থাকে না, এরও নেই। একটা পাখি পড়ে যাওয়ার পর অন্যরা গাছ ছেড়ে পালিয়ে যাচ্ছে ভয় পেয়ে। লোকটা এতে বিন্দুমাত্র বিচলিত না হয়ে এগিয়ে যাচ্ছে আরও 3টে গাছ ছেড়ে। লোকটা যখন অর্জুনের পাশে পৌঁছল তখন ওর গুলতি লক্ষ্য করে সে ওপরের দিকে তাকাল। পাতায় ছাওয়া গাছের কোন ডালে পাখি আছে তা খোলা চোখে দেখা যাচ্ছে না। তুমি তো 3টে ঘুঘু মারলে আমার সামনে। এই গাছে কোথায় ঘুঘু আছে দেখছো কি করে? আমি দেখছি না, শুনছি। ঘুঘুর গলা অন্য পাখিদের থেকে আলাদা। তুমি রোজ কটা ঘুঘু মারো? রোজ মারি না, যেদিন গুদামে কাজ করতে যাই না সেই দিন মারি। 10-12টা হলেই আমাদের পেট ভরা খাবার হয়ে যায়। কথা শেষ করে লোকটা চোখ বুজে কান খাড়া করে গুলতিটা উঁচিয়ে ধরল। অর্জুনের ইচ্ছে করছিল না চোখের সামনে আর একটা পাখিকে মরতে দেখতে। যে মুহূর্তে লোকটা পাথর ছুঁড়বে সেই মুহূর্তেই সে বলল, তুমি বসন্তবাবুকে চেনো? এতে কাজ হলো, লোকটার মনোযোগ নষ্ট হলো। ফলত পাথরটা যে জায়গায় আঘাত করার কথা সেই জায়গায় আঘাত করল না। একটু রেগে গিয়ে লোকটা বলল, ওকে কে না চেনে? আমার বাবা চিনত, আমার ছেলেও চেনে। লোকটা আর দাঁড়ালো না, যেন অর্জুনের সঙ্গ এড়াতেই 2-3টে গাছ ছেড়ে দিয়ে পাখির সন্ধান করতে লাগলো। অর্জুনের মনে হলো লোকটা খুব রাগী, হয়তো কোনো কারণে বসন্ত সেনের ওপর চটে আছে। এদিকে কোনো গাড়ির দেখা নেই। অর্জুন রাস্তাটা হেঁটেই যাবে ভেবে পা চালালো। দুপাশে চা গাছ আর শেড ট্রিতে পাখির ডাক। রোদ কড়া হলেও হাঁটতে মন্দ লাগছে না। চা বাগানের মধ্যে দিয়ে এঁকে বেঁকে যাচ্ছে নির্জন পথটা। মাইলখানেক হাঁটার পর বেশ ঘেমে গেল অর্জুন। বিশ্রাম নেওয়ার জন্য চা বাগানের ভেতরে ঢুকে একটা শেড ট্রির নিচে বসল। অর্জুনের মনে হলো গতরাতে বসন্ত সেনের সঙ্গে এলে এই কষ্টটা পোয়াতে হতো না। পর মুহূর্তেই খেয়াল হলো সনাতন বলেছে বসন্ত সেন ফিরে আসেননি। তিনি কি কোনো দুর্ঘটনায় পড়েছেন? সনাতন সেসব কিছু বলেননি। সে যদি ওর সঙ্গে বাগানে আসতে সম্মত হতো তাহলে তারও আর ফেরা হতো না। ঠিক এই সময় গাড়ির আওয়াজটা পেল অর্জুন। জিপ আসছে। অর্জুন উঠে দাঁড়াতেই দূরের রাস্তায় একটা পুলিশের জিপ দেখতে পেল। জিপে বেশ কয়েকজন অস্ত্রধারী রয়েছে। ওটা আসছে মনোরমা চা বাগানের ভেতর থেকেই। অতএব থামিয়ে লিফট পাওয়ার কোনো সম্ভাবনা নেই। কিন্তু এই রাস্তায় পুলিশের জিপ কেন? তাহলে কি বসন্ত সেনের কিছু হয়েছে? জিপটা বেশ দ্রুত চলে গেল হাইওয়ের দিকে। খানিকটা বিশ্রাম করে অর্জুন আবার রাস্তায় নামল। একটা ছোট্ট সাঁকো, তলায় ঝর্ণার মতো জল চলে যাচ্ছে। গাছের পাতায় জায়গাটা আকাশের আড়াল হয়ে রয়েছে। অর্জুন সাঁকোর ওপর দাঁড়ালো। নিচের জল তাকে খুব টানছিল। হাঁটুর নিচেই জল। পাথরে ধাক্কা খেয়ে স্রোত শব্দ তুলছে। মুখ ধুয়ে নেবার জন্যে সে নিচে নামল। রাস্তা থেকে 10 ফিট মতো জলে হাত দিতে গিয়ে সোজা হয়ে দাঁড়ালো অর্জুন। সাঁকোর তলায় একটি মানুষ উপুড় হয়ে পড়ে আছে। বুঝতে বিন্দুমাত্র অসুবিধে হলো না মানুষটি মৃত। অর্জুন চারপাশে তাকালো। গাছে গাছে পাখি ডাকছে, জলের শব্দ। এখানে প্রকৃতি চমৎকার স্বাভাবিক। কিন্তু সাঁকোর নিচে লোকচক্ষুর আড়ালে যদি মৃতদেহ পড়ে থাকে তাহলে
অর্জুন পাথরে পা রেখে এগিয়ে গেল। চেহারা দেখে মনে হচ্ছে না লোকটা বাঙালি, যদিও উপুর হয়ে আছে শরীর, তবু হাতের উল্কি চোখে পড়ছিল। বোঝা যাচ্ছে এখানে ওকে টেনে হিঁচড়ে নিয়ে আসা হয়েছে, কিন্তু শরীরে এখনো পচন ধরেনি। মানুষটাকে ভালো করে লক্ষ্য করতেই অর্জুনের মনে হলো একে কোথায় যেন দেখেছে সে, কিন্তু স্মৃতি সাহায্য করছে না। উল্কিটা দেখলো আর একবার, কোনো ঠাকুর দেবতার মুখ হবে। অর্জুন যখন মনোরমা চা বাগানে পৌঁছল তখন দুপুর। ফ্যাক্টরির আওয়াজ ভেসে আসছে। বাবুদের কোয়ার্টার্স ডান দিকে রেখে সে ফ্যাক্টরির সামনে উপস্থিত হলো। চা বাগানে এলেই তার মনে হয় কিছু মানুষ শুধু পেট ভরানোর তাগিদে সভ্য জগৎ থেকে অনেক দূরে চুপচাপ কাজ করে যায়। খোঁজ নিয়ে সে জানল এখানে লাঞ্চ ব্রেক হয়ে গিয়েছে। বাবুরা সবাই কোয়ার্টার্সে চলে গিয়েছেন খাওয়া সারতে, আর ম্যানেজার বাবু গিয়েছেন কোচবিহার এয়ারপোর্টে। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার বাবু অবশ্য রয়েছে। বসন্ত সেন বলেছিলেন মনোরমা চা বাগানটা তাঁর। সাধারণত বাগানের মালিকেরা শহরেই বাস করে, বাগান চালান ম্যানেজারের মাধ্যমে। অর্জুন একজন মদেশীয় শ্রমিকের কাছ থেকে জানল মালিক মাঝে মাঝে বাগানে এসে থাকেন। বাঁদিকের সুন্দর পথটা ধরে এগোলেই তাঁর বাংলো। লোকটা বলল সে আজ সকাল থেকে মালিককে দেখেনি। দুপাশে দেওদার এবং ইউক্যালিপটাস গাছ, মাঝখানে হলদে নুড়ি বেছানো পথ। সেটা পেরিয়ে সাদা গেট খুলে লনে পা দিল অর্জুন। বসন্ত সেন শৌখিন মানুষ, নইলে এমন চমৎকার একটা ফুলের বাগান কেউ সাজিয়ে রাখে না যার সর্বাঙ্গে যত্নের ছাপ স্পষ্ট। কাঠের রঙিন বিশাল দোতলা বাংলোর সামনে পৌঁছতেই একটা নেপালি দারোয়ান গোছের কর্মচারী এগিয়ে এলো। क्या चाहिए? আমাকে মিস্টার বসন্ত সেন আজ এখানে আসতে বলেছেন। लेकिन वो साहब तो आज बंगलो पे नहीं आए। কখন ফিরবেন? वो हम नहीं जानते। কিন্তু উনি আমাকে আমার ওখানে গিয়ে অনুরোধ করেছিলেন এখানে আসবার জন্যে। লোকটি কি জবাব দেবে তাই সম্ভবত ভাবছিল। এমন সময় দোতলার জানালায় একটি তরুণীর মুখ দেখা গেল। বাহাদুর, ওকে ভেতরে এনে বসাও। সঙ্গে সঙ্গে কর্মচারীটি সক্রিয় হয়ে উঠল। ওকে অনুসরণ করে অর্জুন বাংলোর সুবিশাল ড্রয়িং রুমে এসে বসল। বিলাসবহুল বললে কম বলা হবে। এত সব কিউরিওতে ঘরটি সাজানো যে অর্জুন মুগ্ধ হয়ে গেল। বাঘের মাথা যেমন রয়েছে তেমনি ধাতুর তৈরি বিশাল বুদ্ধ মূর্তি চোখে পড়ছে। পায়ের তলায় কার্পেটে ডুবে যাচ্ছে জুতো, এবং কোথাও এক ফোঁটা ধুলো অবধি নেই। অর্জুনকে বসিয়ে কর্মচারীটি চলে গিয়েছিল। এতক্ষণ হাঁটার পর বসার আরাম অর্জুনকে পেয়ে বসেছিল। অর্জুন মুখ ঘুরিয়ে দেখতে লাগলো অ্যালুমিনিয়ামে ঢালাই করা বাঁকুড়ার ঘোড়া, চীনে ঝাড়বাতি। আপনি কোত্থেকে এসেছেন? অর্জুন দেখল দোতলা থেকে নেমে এসেছে সেই তরুণী। পরনে নীল জিন্স আর সাদা ব্যাগি শার্ট। মাথার চুল প্রায় হাঁটু পর্যন্ত নেমে গিয়েছে নম্র ভঙ্গিতে। তরুণীর চোখ মুখ ঈশ্বর অনেক যত্ন নিয়ে তৈরি করেছেন, কিন্তু গায়ের রঙে মেঘের ছায়া পড়া চাঁপা ফুলের আদল। নমস্কার, আমি অর্জুন, আসছি জলপাইগুড়ি থেকে। মিস্টার সেন গতরাত্রে আমাদের ওখানে গিয়েছিলেন। উনি কখন ফিরবেন? বাবা কি আপনাকে এখানে আসতে বলেছিলেন? অর্জুন নীরবে মাথা নাড়ল। কারণটা বলেছিলেন? না, উনি চেয়েছিলেন মনোরমা চা বাগানে এসে আমি ঘটনাটা শুনি। কিন্তু বাবা তো অমল সোম নামে এক ভদ্রলোকের কথা বলেছিলেন। হ্যাঁ, অমলদা আজকাল রিটায়ার করেছেন। আমি ওর সহকারী। ও আচ্ছা, আপনি আমেরিকা গিয়েছিলেন? বসুন। আপনি কি গাড়ি নিয়ে এসেছেন? না, আমার গাড়ি নেই, হাইওয়ে থেকে হেঁটে এসেছি। বসন্তবাবু কিছু বলে যাননি? বাবা গতকাল জলপাইগুড়ি গিয়ে আর ফেরেননি। আমাকে যাওয়ার সময় বলেছিলেন যদি আজ না ফিরি তাহলে চিন্তা করো না। কাল অনেক রাত জেগেছিলাম, কিন্তু বাবা ফেরেননি। আজ সকালেও কাউকে বলতে পারিনি। একটু আগে থানা থেকে পুলিশ অফিসার এসেছিলেন। ওরা বলল বাবার গাড়িটাকে নাকি হাইওয়ের পাশে পাওয়া গিয়েছে। ওদের বলেছেন মিস্টার সেন কি জন্যে জলপাইগুড়িতে গিয়েছিলেন? না, বাবা চাননি কেউ এসব জানুক, কিন্তু খবরটা শোনার পর থেকেই আমার হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। বাবার যদি কিছু হয়।
আরে আপনি এত আপসেট হচ্ছেন কেন? মিস্টার সেনের কিছু হলে তো পুলিশ অফিসাররা বলতেন। আপনি একটু শক্ত হন। আমি ভাবছি বাগানের ম্যানেজারকে ব্যাপারটা বলা উচিত। ওরা সকালবেলায় বাবার সঙ্গে দেখা করতে এসেছিলেন। আমি বাহাদুরকে দিয়ে মিথ্যে বলিয়েছি। সবাই মিলে খোঁজ করলে। এটা করলে আপনি যদি স্বস্তি পান তো করুন, কিন্তু আপনার বাবার সঙ্গে তো ড্রাইভার ছিল, সে কোথায় গেল? আচ্ছা, লোকটা কতদিন হলো কাজ করছে? আমার জন্মের আগে থেকে। আপনাদের এই ড্রাইভারটির হাতে কি কোনো উল্কি আঁকা ছিল? হ্যাঁ, শিব ঠাকুর আঁকিয়েছিল। এখন ঝাপসা হয়ে গেছে। একটা টেলিফোন করতে পারি? কোথায়? থানায়। হ্যাঁ। রিসিভার তোলার 30 সেকেন্ড পর তবে এক্সচেঞ্জে সাড়া পাওয়া গেল। ইয়েস, হাউ ক্যান আই হেল্প ইউ? হ্যাঁ, বলছি একটু লোকাল থানায় কানেক্ট করবেন প্লিজ। লোকাল থানার লাইন চাইতেই পাওয়া গেল। ওসি ফোন ধরলেন। আপনারা চটপট হাইওয়ে থেকে যে রাস্তা মনোরমা চা বাগানে ঢুকেছে তার সাঁকোর তলায় খোঁজ নিন। ওখানে একটা মৃতদেহ পড়ে আছে। সম্ভবত লোকটি মিস্টার বসন্ত সেনের ড্রাইভার। আপনি কোত্থেকে বলছেন? মনোরমা বাগান থেকেই। এখানে আসার পথে ওটা আমার চোখে পড়েছে। আমার নাম অর্জুন। রিসিভার নামিয়ে রাখলো অর্জুন। তারপর ঘুরে দাঁড়িয়ে দেখল তরুণী সোফায় এলিয়ে পড়েছে। সম্ভবত অজ্ঞান হয়ে গিয়েছে। দৌড়ে কাছে এলো অর্জুন। তারপর কাঁধ ধরে কয়েকবার ঝাঁকুনি দিতেই তরুণী চোখ মেলে তাকালো। আচ্ছা, আপনি এমন করছেন কেন? আপনার বাবার তো কিছু হয়নি। স্টেডি হন প্লিজ। বাবা আর বেঁচে নেই না? কে বলেছে এ কথা? ওই যে আপনি বললেন ড্রাইভার মারা গেছে। হয়তো সেটা সত্যি, কিন্তু ড্রাইভার মারা যাওয়া মানেই আপনার বাবা নেই এটা ভাবছেন কেন? দেখুন, এই মুহূর্তে আমি পুলিশের সঙ্গে জড়াতে চাই না। থানা থেকে নিশ্চয়ই এক্সচেঞ্জকে জিজ্ঞেস করে জানতে পারবে এই নাম্বার থেকেই ফোন করেছিলাম। ওরা আমার কথা জানতে চাইলে বলবেন আমি বেরিয়ে গেছি। আপনি চলে যাচ্ছেন? না, কিন্তু আপনি আগে টেলিফোনটা ধরুন। হ্যালো বাবা, বাবা তুমি কোথায়? কি বলছো? অর্জুন তাড়াতাড়ি কাছে এসে রিসিভারটা তরুণীর হাত থেকে ছিনিয়ে নিল। হ্যালো, হ্যাঁ মিস্টার সেন। বুঝতেই পারছেন যে মিস্টার সেন বেঁচে আছে, কিন্তু ওকে আমরা 24 ঘন্টার বেশি বাঁচিয়ে রাখবো না। কি করতে হবে বলুন। আপনি কে? এদের আত্মীয়। মিথ্যে কথা। ওই বাংলোয় আজ সকাল পর্যন্ত কোনো আত্মীয় ছিল না। ঠিক আছে, ওর মেয়েকে বলুন টিনচুক মনেস্ট্রি হিরেটা মিস্টার সেনের দরকার। উনি গতকাল নাকি মেয়ের কাছেই রাখতে দিয়েছিলেন সেটা। হিরে নিয়ে ওর মেয়ে যেন আজ সন্ধ্যে 7টায় একা হাইওয়ের দিকে হেঁটে আসে। পুলিশে খবর দিলেই কিন্তু আমরাও খবর পাবো। তাই কোনো রকম চালাকির চেষ্টা করলে মিস্টার সেনের মৃতদেহ পাবেন। সন্ধ্যে 7টা। কেটে গেল লাইনটা। অর্জুন সঙ্গে সঙ্গে বোতাম টিপে এক্সচেঞ্জকে চাইতে লাগলো। অপারেটরের গলা পাওয়া গেল। ইয়েস, হাউ ক্যান আই হেল্প ইউ? এইমাত্র যে কলটা এখানে এসেছিল তা কত নম্বর থেকে করা হয়েছিল বলুন তো? মিলিটারি ইঞ্জিনিয়ারিং সার্ভিসকে যে টেম্পোরারি লাইন দেওয়া হয়েছে তার একটা থেকে। জলদাপাড়া থেকে হাসিমারা যাওয়ার পথে যে কোনো একটা পয়েন্ট। এমইএস নিশ্চয়ই পাবলিক ব্ল্যাকমেইল করার জন্য টেলিফোন ব্যবহারের অনুমতি দেবে না। তাছাড়া ওদের সামনে মিস্টার সেনকে জোর করে কথা বলানো সম্ভব নয়। হঠাৎ তার মাথায় অন্য একটা ভাবনা এলো। আপনি আপনার বাবার গলা স্পষ্ট শুনেছেন? ঠিক স্পষ্ট নয়, কেমন যেন দুর্বল, তবে বাবারই গলা। টিংচুক মনেস্ট্রির হিরেটা কি উনি আপনার কাছে রেখে গেছেন? আপনি কি করে জানলেন? জানলাম। মিস্টার সেন আপনাকে ঠিক কি বলেছিলেন বলুন তো? বাবা বললেন, মা আমি বেঁচে আছি, ভয় পাস না, এদের কথা শুনিস না। ব্যাস, আপনি রিসিভার নিয়ে নিলেন। আমি জিজ্ঞেস করতেও পারলাম না যে বাবা কোত্থেকে বলছেন। আপনাকে বাবা কি বললেন? নিজের পরিচয় দিলেন না কেন? আপনার বাবার সঙ্গে আমার কোনো কথা হয়নি। ওকে কেউ বা কারা আটকে রেখেছে। তারা টিংচুক মনেস্ট্রির হিরে চায়। বুঝতে পারছি, আপনার বাবার গলা রেকর্ড করে টেলিফোনে শুনিয়েছে ওরা। আপনার নামটা যেন কি? তৃষা। কিন্তু বাবার কি হবে? পুলিশকে জানানো দরকার। ওরা বলেছে পুলিশকে জানালে আপনার বাবাকে ফিরে পাবেন না। কেঁদে সময় নষ্ট করবেন না, কিছু একটা করতেই হবে। ওর অমূল সোমের কথা মনে পড়ল। অমূলদা এইরকম সমস্যায় পড়লে কি করত? সনাতন নিশ্চয়ই বলে দিতে পারত মিস্টার সেনকে জীবিত ফিরে পাওয়া যাবে কিনা।
আপনাদের বাগানের আরেকটা গাড়ি পাওয়া যাবে? যেখান থেকে টেলিফোন এসেছিল সেখানে যেতে চাই আমি। আমিও যাব। নেপালি ড্রাইভার ভালো স্পিডে গাড়িটাকে বাগানের পথ থেকে বের করে হাইওয়েতে নিয়ে আসতেই অর্জুন দেখল দূরে দাঁড়িয়ে আছে পুলিশের জিপ। সে গাড়িটাকে থামাতে বলল না। তৃষা হাতে মুখ গুঁজে বসে আছে। মিস্টার সেন গত রাতে আমাকে বলেছিলেন বাগানে এসে উনি একটা ঘটনা বলবেন। নিশ্চয়ই এমন কিছু ঘটেছিল যা তিনি লোকাল থানায় রিপোর্ট করতে চাননি, অথচ অমলদার কাছে ছুটে গিয়েছিলেন সাহায্যের জন্যে। আপনি কি সে ব্যাপারে কিছু বলতে পারবেন? বাবা আমাকে কিছু বলতেন না, কিন্তু দুদিন ধরে উনি যেন খুব অশান্ত ছিলেন। কাল জলপাইগুড়িতে যাওয়ার আগে আমাকে কাঠের বাক্সটা দিয়ে বলেছিলেন এটা খুব সাবধানে রাখতে, যাতে আমি ছাড়া আর কেউ না খুঁজে পায়। বলেছিলেন এর মধ্যে টিংচুকির হিরে আছে, আর এই হিরে যার কাছে থাকবে তার নাকি অমঙ্গল হবে না। আপনি ওই হীরের কথা আগে কখনো শোনেননি? না, বাবা আমাকে বলেননি। আমার মা মারা গিয়েছেন যখন আমি 8 বছরের। তারপর থেকেই হোস্টেলে হোস্টেলে আমার জীবন কেটেছে। আচ্ছা, বাবাকে কারা এভাবে আটকে রাখবে বলুন তো? হিরে যাদের দরকার তারাই কাজটা করেছে। উনি যদি গত রাতেই ঘটনাটা আমাদের বলতেন তাহলে এখন কাজের সুবিধে হতো। আচ্ছা, আপনার বাবার কোনো শত্রু আছে? উনি কি কখনো কিছু বলেছেন? না, বাবা আমার সঙ্গে কথা প্রসঙ্গেও বলেননি। গত বছর চা বাগানে লেবার ট্রাবেল হয়েছিল। কেউ কেউ বাবার বিরুদ্ধে স্লোগানও দিয়েছিল, কিন্তু সমাধান হয়ে যাবার পর আর ওসব হয়নি। জলদাপাড়া আসতে বেশি দেরি নেই। মাঝে মাঝে চা বাগান অথবা জঙ্গলে পটভূমি দুপাশে রেখে ছুটে যাচ্ছিল গাড়িটা। এখন তাদের সামনে পেছনে কোনো গাড়ির অস্তিত্ব নেই। হিরেটা আপনি কোথায় রেখেছেন? অর্জুনের প্রশ্ন করা মাত্র চমকে উঠল তৃষা। সন্দেহের চোখে তাকালো সে। আমার পক্ষে বলা সম্ভব নয়। না না, মানে আমি জানতে চেয়েছিলাম হিরেটা নিরাপদ জায়গায় রেখে এসেছেন কিনা। ওরা টেলিফোনে শাসাচ্ছে, বাড়িতেও তো হামলা করতে পারে। আপনি অন্য কিছু ভাববেন না। জলদাপাড়া থেকে হাসিমারা পর্যন্ত মিলিটারি ইঞ্জিনিয়ারিং সার্ভিসের 3টি ক্যাম্প আছে। কাজ চালানোর জন্য এরা টেম্পোরারি টেলিফোন কানেকশন নিয়েছেন। অর্জুন যা ভেবেছিল সেটা হলো না। ব্যক্তিগত পরিচয় অথবা অফিসিয়াল ছাড়পত্র ছাড়া এদের কাছ থেকে কারো খবর আদায় করা মুশকিল। অর্জুন হাসিমারা এক্সচেঞ্জ থেকে জলপাইগুড়ি এক্সচেঞ্জকে ধরল। দেবাশিস ডিউটিতে ছিল। অর্জুনের চেয়ে বয়সে বড়, কিন্তু সম্পর্ক খুব ভালো। দেবাশিস কথাগুলো আওড়ে জানালো সে এখনই অমলদার কাছে খবরটা পৌঁছে দিচ্ছে। অর্জুন যখন টেলিফোনে কথা বলছিল তখন তৃষা তার পাশে ছিল। বাইরে বেরিয়ে ওরা দেখল ড্রাইভার একটা কাগজ হাতে নিয়ে গাড়ির পাশে দাঁড়িয়ে আছে। তৃষারা কাছে আসতেই সে ওটা এগিয়ে দিল। তৃষা কাগজটা নিয়ে ভাঁজ খুলল। ওর মুখ সাদা হয়ে গেল, কাঁপতে লাগলো হাত। অর্জুন কাগজটা নিয়ে গাড়িতে বসলো তৃষাকে। ড্রাইভার, বাগান মে চলো। তারপর কাগজটায় নজর পোলালো অর্জুন। তুমি যদি তোমার বাবাকে ফিরে পেতে চাও তাহলে হিরেটা নিয়ে ঠিক সন্ধে 7টায় একা হেঁটো। পুলিশকে বলার চেষ্টাও করো না, এমনকি কোনো ডিটেকটিভকেও নয়। তোমার বাবার জীবন তোমারই হাতে। অর্জুন চটপট মুখ সরিয়ে এপাশ ওপাশ দেখল। হাসিমারার রাস্তা খুব স্বাভাবিক, কিন্তু ওর মনে হলো জলদাপাড়া থেকে হাসিমারা শত্রুদের আড্ডা এরই কোথাও, এবং এদের সঙ্গে এমইএসের লোকেদের কিছু পরিচয় নিশ্চয়ই আছে। মনোরমা চা বাগান থেকে ওরা যে হাসিমারা এসেছে সেই খবরটাও ওরা রাখছে। মাথা ঠান্ডা করে ভাবতে হবে কিভাবে এগিয়ে যাবে অর্জুন। অনেকক্ষণ পেটে কিছু পড়েনি, ফলত আগুন জ্বলছে পেটে। মনোরমা চা বাগানের বাংলোয় পৌঁছলে নিশ্চয়ই খাদ্যদ্রব্য কিছু জুটবে। ছুটন্ত গাড়িতে বসে অর্জুন লক্ষ্য করল মেয়েটি যেন নিরক্ত হয়ে বসে রয়েছে। তৃষা, হিরেটা ফিরিয়ে দিলে বাবা যদি বেঁচে যায় তাহলে তাই করব। বাবা ছাড়া আমার আর কেউ নেই। যারা হিরেটা চাইছে তারা নির্বোধ নয়। মিস্টার সেন ছাড়া পেলে যে তাদের বিপদে ফেলবেন এই সরল কথাটা ওরা জানে। আপনি ভেঙে পড়বেন না,
সত্যি করে বলুন, বাবা কালকে আপনার সঙ্গে কথা বলেছিলেন? কি করে আপনাকে প্রমাণ দিই? তৃষা মুখ ফিরিয়ে নিল। এই মুহূর্তে ও কাউকেই বিশ্বাস করতে পারছে না। বাগান পেরিয়ে ওরা নির্বিঘ্নে বাংলো এসে পৌঁছল। কিন্তু পৌঁছেই ওরা ছোটখাটো ভিড়টা দেখতে পেল। একটা মোটাসোটা টাক মাথা ভদ্রলোক ছুটে এলেন। কি চিন্তাতেই ফেলে দিয়েছিলেন? হ্যাঁ, আপনি কোথায় গিয়েছিলেন মিস সেন? তৃষা কোনো উত্তর দিল না। সেন সাহেব কোথায়? বাবা গত রাত্রে জলপাইগুড়ি থেকে ফেরেননি। এই সময় একজন পুলিশ অফিসার এগিয়ে এলেন। সকালে যখন জিপটার খবর দিতে এসেছিলাম তখন তো কিছু বলেননি। আপনি এখন কোথায় গিয়েছিলেন? কাজ ছিল, আর বাবা নিষেধ করেছিলেন কাউকে কিছু বলতে। কিন্তু মিস্টার সেন এই মুহূর্তে কোথায়? আমি জানি না। ম্যানেজার বাবু, কেসটা কিন্তু ভালো লাগছে না। প্রথমে ওর গাড়ি পাওয়া গেল, তারপর ড্রাইভারের ডেড বডি এবং ওটা খুনই। ঠিক আছে, আমি বডি মর্গে চালান করে দিচ্ছি। আর মিস সেন, কাল মিস্টার সেন ঠিক কখন জলপাইগুড়ি রওনা হয় আমাকে একটু বলুন তো। বিকেল 4:30 নাগাদ। কোথায়, কি জন্য গিয়েছিলেন? জানি না, বাবা আমাকে কিছু বলতেন না। স্ট্রেঞ্জ। আপনার এখান থেকে এক ভদ্রলোক আমাকে ফোনে ড্রাইভারের মৃত্যু সংবাদ দিয়েছেন। তিনি কে? আর আমরা এক্সচেঞ্জে খবর নিয়ে জেনেছি যে ফোনটা এখান থেকেই করা হয়েছিল। আমিই করেছিলাম। বাংলোয় আসার পথে মৃতদেহটা আমার চোখে পড়েছিল। আসার পথে চোখে পড়েছিল? অসম্ভব। যেখানে ওটা পড়েছিল তার রাস্তায় দাঁড়ালে কোনোভাবেই দেখা যায় না। আরে আমাদেরই খুঁজে বের করতে হয় ওটা জঙ্গলের মধ্যে থেকে। জঙ্গলের মধ্যে থেকে? সাঁকোর নিচে ছিল না? না, ঝর্ণার পাশে জঙ্গলে ফেলে রাখা হয়েছিল। ব্যাপারটা বোধগম্য হচ্ছিল না অর্জুনের। তার মানে সে চলে আসার পর সরানো হয়েছিল মৃতদেহ। খুনিরা তখন আশেপাশেই ছিল। জায়গা পরিবর্তন করে ওদের কি লাভ হলো? আপনাকে ঠিক চিনতে পারছি না তো। ওর নাম অর্জুন। আই সি। আপনার কথাই মিস্টার অমল সেন ফোনে বললেন। অমলদা? উনি আপনাকে ফোন করেছিলেন? আপনি খবরটা দেওয়ার পরে। ভদ্রলোকের নাম শুনেছি কিন্তু আলাপ নেই। উনি বললেন আপনি এই বাগানে এসেছেন আর মৃতদেহটা একটা সাঁকোর নিচে পড়ে আছে। খবরটা কি করে উনি জানলেন উনি অবশ্য বলতে চাইলেন না। আচ্ছা অর্জুনবাবু, আপনাকে আমার সঙ্গে একবার থানায় যেতে হবে। কেন? আমার অপরাধ? আপনি রাস্তার ওপর থেকে মৃতদেহটা কোনোভাবেই দেখতে পারেন না। আর দ্বিতীয়ত, গতকাল মিস্টার সেন যে আপনার কাছে গিয়েছিল তা আমাদের কাছে চেপে গিয়েছিলেন। আমার কি মনে হয় জানেন তো, আপনাকে চাপ দিলে একে একে সব জানা যাবে, কি কি লুকিয়ে যাচ্ছেন আমাদের থেকে সমস্তটা। মিস্টার সেনের মতো একজন মানুষের জীবন নিয়ে আমি কিন্তু কোনোভাবেই ছেলেখেলা করতে পারি না। আসুন। আপনি বললে আমি যেতে বাধ্য, তবে তার আগে যদি অনুমতি দেন তো এসপির সঙ্গে কথা বলে নি। আপনার সঙ্গে এসপির পরিচয় আছে? ও ঠিক আছে, তাহলে এখন আপনার আসার আর দরকার নেই, কিন্তু এই বাগান ছেড়ে যাবেন না আমার অনুমতি ছাড়া কোথাও, কেমন? পুলিশ অফিসার চলে যাওয়ার পর অর্জুনের মনে পড়ল এর ওপর মিস্টার সেনের অনাস্থার কথা গতকাল বলেছিলেন। ওপরওয়ালার নাম শুনেই যিনি মত পরিবর্তন করেন তিনি আর কতটা সফল হবেন তদন্তে। ম্যানেজার ভদ্রলোককে কিন্তু সহজে ছাড়েননি, কিন্তু তৃষার কাছ থেকে নতুন কিছু আবিষ্কার করতে পারলেন না তিনি। ভদ্রলোককে খুব বিপর্যস্ত মনে হচ্ছিল। অর্জুন নিঃসন্দেহ যে ইনি বসন্ত সেনের শত্রুপক্ষের সঙ্গে যুক্ত নন, যদিও অমলদার মতে এত সরলভাবে সিদ্ধান্তে আসা অনুচিত। তবু তৃষা কিছু খেল না। মনের এই অবস্থায় খাওয়াও যায় না। পেট ভরে খেয়ে অর্জুন বসন্ত সেনের স্টাডি রুমে গেল। বই পড়তে ভালোবাসতেন ভদ্রলোক। অর্জুন লক্ষ্য করল বেশিরভাগই তিব্বতের ওপর এবং বৌদ্ধ ধর্ম সংক্রান্ত বই। একটি বই তার নজরে এলো, তিব্বতের মনস্ট্রি এবং তার সম্পদ। বইটা আলমারি থেকে নামিয়ে পাতা উল্টাতে লাগলো সে। টিংচুক মনস্ট্রির পাতায় এসে সে পেন্সিলের দাগ দেখতে পেল। সে দেখল ওই বইয়ে লেখা আছে চীন যখন তিব্বত দখল করে তখন ওই মনস্ট্রির লামারা পালিয়ে যায়, এবং তখন যে সম্পদ লামারা নিয়ে গিয়েছিল তার মধ্যে ছিল একটি বিখ্যাত হিরে। তিব্বতীরা বিশ্বাস করে ওই হিরে যার কাছে থাকবে তার কখনোই অমঙ্গল হবে না। হীরের হদিশ আর পাওয়া যায়নি।
কিন্তু তিব্বতীরা সেটা ফিরে পেতে আজও সচেষ্ট। এর বেশি কিছু লেখা নেই। তার মানে বসন্ত সেন তৃষাকে সত্যি কথা বলেছেন। টিংচুক মনস্ট্রির হিরেটা বসন্ত সেন কোথায় পেলেন, কেমন করে পেলেন, তা উনি ছাড়া আর কেউ বলতে পারবে না। কিন্তু এই হিরেটা যে ওর কাছে আছে তা নিশ্চয়ই কেউ কেউ জানতে পেরেছিল। এই কেউ কেউ কি তিব্বতী সম্প্রদায়ের? কিন্তু টেলিফোনে যে লোকটি কথা বলেছিল তার বাংলায় কোনো জড়তা ছিল না। আজ সন্ধ্যায় তৃষাকে কি চা বাগানের রাস্তায় যেতে দেওয়া উচিত হবে? পুলিশকে জানালে আগে থেকে চা বাগানের ভেতর গোপনে পাহারাদার রাখা যেত। ওরা যখন তৃষার কাছে আসতো তখন ধরতে অসুবিধে হতো না। কিন্তু এই সম্ভাবনার কথা কি ওরা জানে না? তাহলে ঝুঁকি নিচ্ছে কেন? নিশ্চয়ই যে লোকটা হিরে নিতে আসবে তার সঙ্গে ওদের যোগাযোগ খুব একটা গাঢ় নয়। ধরা পড়লেও কোনো বিপদে পড়বে না কেউ, হয়তো কোনো ভাড়াটে লোককে এখানে পাঠাবে। অর্জুন অস্থির হচ্ছিল। এমন সময় তৃষা এলো। উনি খুব পড়তে ভালোবাসতেন মনে হচ্ছে। তৃষা কোনো জবাব দিল না। অর্জুনেরও অস্বস্তি হচ্ছিল। এখনো কি ওকে বিশ্বাস করতে পারছে না তৃষা? সেই সময় গেটের বাইরে একটা গাড়ি থামার শব্দ হলো। তৃষা চকিতে মুখ ফিরিয়ে ছুটে গেল জানালার কাছে। অর্জুন বুঝতে পারল গাড়ির আরোহীদের দেখে আবার মিইয়ে গেল তৃষা। এরা আবার কারা? অর্জুন তৃষার পাশে পৌঁছেই দ্রুত বেরিয়ে গেল ঘর থেকে। সিঁড়ি পেরিয়ে লনে নামতেই দ্বিতীয় লোকটিকে চিনতে পারল সে। জলপাইগুড়ি জেলার এসপি এসেছেন অমলদার সঙ্গে। খাওয়া দাওয়া হয়েছে? এসপি ওকে দেখে হাসলেন। মিস্টার সেনের মেয়ে কোথায়? ওসি বললেন আপনি নাকি ওকে ফোনে মৃতদেহের কথা বলেছেন, কিন্তু ওটা আপনি জানলেন কি করে? সনাতন বলছিল তুমি যখন ডেড বডিটার কাছে গিয়ে দাঁড়ালে তখনই ও বলেছিল। তুমি চলে আসার পর বডিটা সরিয়ে ফেলতে চেয়েছিল ওরা, কিন্তু পুলিশের গাড়ি এসে পড়ায় বেশি দূরে নিয়ে যেতে পারেনি। অর্জুন এই প্রথম সনাতন সম্পর্কে আস্থা খুঁজে পেল। জলপাইগুড়িতে বসে কেউ যদি দেখতে পায় সে মনোরমা চা বাগানে কি করছে, তাহলে তার অন্তর্দৃষ্টি সম্পর্কে আর সন্দেহ করা যায় না। আচ্ছা, তোমার পরিচয় এখানে কে কে জানে অর্জুন? তৃষা তো জানেই, ম্যানেজার জেনেছেন কিনা ঠিক বলতে পারবো না। ওসি জেনেছেন। হাসিমারা থেকে জলদাপাড়ায় কোনো ক্লু খুঁজে পাওয়া গেল না, কিন্তু বসন্ত সেনকে যারা অপহরণ করেছে তারা ওই অঞ্চলেই আছে, নইলে আমাদের গাড়ির ড্রাইভারকে এই চিঠি দিত না। অর্জুন পকেট থেকে কাগজ বের করে এগিয়ে দিল। এসপি সেটা দেখলেন। অমলদা চোখ বন্ধ করে বসে আছেন। আমাদের হাসিমারায় যাওয়ার কথা জানলেন কি করে? সনাতন। তাহলে সনাতনকে জিজ্ঞেস করলেই হয় বসন্ত সেন কোথায় আছেন। যে কোনো রহস্যের জন্য মাথা না ঘামিয়ে সনাতনের শরণাপন্ন হলেই মিটে যায়। না হে, ওর মধ্যে পরিবর্তন হচ্ছে দ্রুত। আগে 2-1 দিন অ্যাডভান্স বলে দিতে পারত, তবে আজ থেকে ও এই মুহূর্তে কি ঘটছে তাই বলতে পারছে। ইন্টারেস্টিং। আলাপ করার পর আমার মনে হয়েছিল অন্য গ্রহের মানুষ। ইটি ছবিটা দেখেছিলাম বলেই হয়তো। এই সময় তৃষা এলো। উনিই অমল সোম, আর ইনি তৃষা, বসন্ত সেনের মেয়ে। তোমার বাবা গতকাল আমার কাছে গিয়েছিলেন, তুমি তো সে কথা জানো। তো যাওয়ার আগে হিরেটা তোমাকে দিয়ে কি বলেছিলেন? যত্ন করে রেখে দিতে আর কাউকে না বলতে। তা হিরেটাকে কি তুমি আনতে পারবে? না না, ভয় নেই তোমার কোনো? না, বাবার আদেশ আমি কিছুতেই অমান্য করব না। আচ্ছা, কিন্তু আজ রাতে যদি হিরেটা তুমি পৌঁছে না দাও তাহলে যে ওর প্রাণহানি ঘটবে। তৃষা মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। তুমি কি জানো যে হিরেটা তোমাকে মিস্টার সেন দিয়ে গেছেন সেটা নকল? নকল মানে? মিস্টার সেন জানতেন যে তিব্বতীরা খবর পেয়েছে ওই হিরেটা ওর কাছে রয়েছে। ওরা যে করেই হোক ফেরত নিয়ে যাবেই। ওর মতো লোক তোমার কাছে হিরে রেখে যেতে পারেন না। তাছাড়া উনিও বিশ্বাস করতেন হিরে সঙ্গে থাকলে অমঙ্গল হবে না। অর্জুনকে আমার ওখানে গল্পটা বলতে চাননি, কারণ তাহলে হিরে দেখাতে হতো। তাহলে উনি কি এটা সঙ্গেই নিয়ে গেছেন? আমার তাই বিশ্বাস। আর ওটা যে উনি নিয়ে রওনা হয়েছেন তা ওর ড্রাইভার জানত। আপনি কি বলছেন অমলদা? গাড়িটাকে পাওয়া গেছে হাইওয়ের ওপর। সেটা মনোরমা বাগানের রাস্তা ছাড়িয়ে হাসিমারার দিকে পড়েছিল। ড্রাইভারের ডেড বডি পাওয়া গেছে হাইওয়ে থেকে অনেক ভেতরে,
সাঁকোর নিচে। অত দূর কেউ ক্যারি করে আনবে না ডেড বডি। তাহলে গাড়ি ভেতরে ঢুকেছিল, জলপাইগুড়ি থেকে ফিরে এসে রাতের অন্ধকারে এ ব্যাপারে সাহায্য করেছিল। ড্রাইভারকে কে মেরেছে সেটা আমি জানি না, সনাতন অতীত বলে না। আচ্ছা, আপনি হিরেটা দেখাতে পারেন এবার? না। তোমার পিতৃভক্তি দেখে আমার ভালো লাগছে, কিন্তু মা, এই বাড়িতে তুমি নিরাপদ নও, অন্তত আজ সন্ধে পর্যন্ত। সন্ধ্যের পর তিব্বতীরা জেনে যাবে মিস্টার সেনের হিরে হাতছাড়া হয়ে গেছে। তুমি ইচ্ছে করলে আমার সঙ্গে আসতে পারো। তৃষা অর্জুনের দিকে তাকালো, তারপর ভেতরে চলে গেল। আমি যখন ড্রাইভারের ডেড বডি দেখি তখন কি আততায়ী ওখানেই ছিল? তাই তো মনে হয়। আমরা একই জুতোর ছাপ সর্বত্র দেখছি, একটা টাটকা, অন্যগুলো কিছু পুরনো। কিন্তু যেটা মাথায় কিছুতেই আসছে না তা হলো লাশ সরিয়ে কি করে আততায়ী হাসিমারায় পৌঁছলো, আর এত তাড়াতাড়ি। নিশ্চয়ই গাড়ি ছিল কোথাও। সব কিরকম গোলমাল হয়ে যাচ্ছে। আপনি যেভাবে ভাবছেন তাতে মিস্টার সেন খুব সাহেব মানুষ, ড্রাইভারও অনেক দিনের বিশ্বস্ত। ওকে খুন করা হয়েছে পেছন থেকে মাথায় আঘাত করে। গাড়িতে এক ফোঁটাও রক্তের চিহ্ন নেই, বোঝাই যাচ্ছে মৃতদেহ নয়। ড্রাইভারকে ওই সাঁকোর নিচে নিয়ে যাওয়া হয়েছিল জীবিত। আততায়ী লোকটাকে ভয় দেখিয়ে নিয়ে যেতে পারে, কিন্তু প্রশ্ন হচ্ছে তখন মিস্টার সেন কি করছিলেন? সনাতনকে কি বাড়িতে রেখে এসেছেন? হ্যাঁ, ও হাবুর সঙ্গে লুডো খেলছে। সাঁকোর কাছে জিপ থামাতে বললেন অমল সোম। মাথার উপর গাছগাছালিতে পাখি ডাকছে, খুব শান্ত পরিবেশ। এই সময় আরেকটি জিপের আওয়াজ পাওয়া গেল। দেখা গেল ওসি আসছেন। জিপ থেকে নেমে এসপিকে স্যালুট করে তিনি বললেন, জলদাপাড়া থেকে হাসিমারা 7টি এসআই পয়েন্টে আমরা খোঁজ নিয়েছি। ওরা খানিক তফাতে গিয়ে কথা বললেন। এসপি অমলদার সঙ্গে কথা বলে সোজা তৃষার সামনে দাঁড়ালেন। গত রাত্রে মিস্টার সেন বাংলোয় ফিরে টেপ রেকর্ডার নিয়ে গিয়েছিলেন। হঠাৎ দুহাতে মুখ ঢেকে ডুকরে কেঁদে উঠল তৃষা, এবং সেই অবস্থায় মাথা নাড়ল। অমল তা গাড়ি ঘোরাতে বললেন। অর্জুনরা আবার বাংলোয় ফিরে এলো। ব্যাপারটা যদি এই রকম হয় তাহলে মিস্টার সেন গতকাল কেন আপনার সাহায্য চাইতে যাবেন? কেনই বা আমাকে এখানে আসতে বলবেন? গতকাল পর্যন্ত তার মনে হয়েছিল আমাদের সাহায্য নিয়ে তিব্বতীদের মোকাবিলা করবেন, কিন্তু উনি জানতেন না যে বিশ্বস্ত ড্রাইভার সব জেনে গেছে। ফলে ব্যাপারটা ঘটে গিয়েছিল। তৃষা, উনি কোন ঘরে আছেন? বাবা বাবা ভোরবেলায় বেরিয়ে গিয়েছেন। কোন পথে? পেছনে জঙ্গলের পথে হাইওয়েতে যাওয়া যায়। তুমি কোনো তিব্বতীকে দেখেছো? হ্যাঁ, গতকাল বাবা চলে যাওয়ার পর এসেছিল। ওরা হিরেটা চেয়েছিল, দুজন। আমাকে বাবা যে হিরেটা দিয়ে গিয়েছিলেন সেটাই দিয়ে দিয়েছিলাম। অমল সোম চটপট বাংলোর পেছন দিকে চলে এলেন। সরু রাস্তাটা দিয়ে একটু এগোতেই একটা অ্যাম্বাসেডর দেখতে পেলেন। এই রাস্তায় গাড়ি চালানো খুব কঠিন। স্যার, ওই গাড়ি হাসিমারা থেকে ভাড়া করা হয়েছে কাল রাত্রে। ড্রাইভার ছিল না তখন, তাই উনি নিজেই চালিয়ে এসেছিলেন। ওরা গাড়িটার কাছে পৌঁছতেই মিস্টার সেনকে দেখতে পেল। ড্রাইভারের সিটে মাথা এলিয়ে পড়ে আছেন ভদ্রলোক। গলার নলিটা কাটা, রক্ত জমাট হয়ে আছে। মিস্টার সেনের পাশেই পড়ে আছে তার টেপ রেকর্ডার। অর্জুন এগিয়ে যাচ্ছিল, অমল সোম বাধা দিলেন। হিরেটা যাদের তারা নিয়ে গেছে, দুটো খুনের কি তদন্ত হবে সেটা এসপি বুঝবেন। চলো এবার ফিরে চলো। সেই সময় দেখা গেল ছুটে আসছে তৃষা। গাড়ির দরজা খুলে সে আছড়ে পড়ল মিস্টার সেনের উপর। কি অমলদা, সনাতন কি এটাও দেখতে পেয়েছিল? না হে, সনাতন বুদ্ধিমানের মতো হেঁয়ালি করেছিল। ও বলেছিল ঘরের মধ্যে ঘর করে আছে যে, তাকে কেন বাইরে খুঁজে মরছে। শুনছিলেন সমরেশ মজুমদারের অর্জুন কাহিনী, টিংচুক মনাস্ট্রির হিরে। গল্পের সূত্রধার এবং গল্প পাঠে আমি আকাশ। অন্যান্য চরিত্রে তপলব্ধা, অর্পিতা, বর্ণিশা, তথাগত, সমীরণ, সরিত, শুভদীপ, কৌশিক, উৎপল, শুভ্রদীপ ও আকাশ।
আজকের গল্পে শ্রুতিনাট্য রূপদানে প্রতীক, শব্দগ্রহণে সাহিত্য সমাহার স্টুডিও, শব্দ সংযোজনে প্রিয়াঙ্কা, অর্জুন থিম নির্মাণে ঋদ্ধিমান, আবহ নির্মাণে আকাশ এবং প্রচ্ছদঙ্কনে অর্ক। কেমন লাগলো আমাদের নিবেদন অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাতে ভুলবেন না। গল্প ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন। সাহিত্য সমাহারকে আপনারা চাইলে ফলো করুন ফেসবুক এবং ইনস্টাগ্রামে, লিঙ্ক দেওয়া রয়েছে আমাদের ডেসক্রিপশন বক্সে। আজ তাহলে এই পর্যন্তই। আগামী সপ্তাহে ফিরছি ভিন্ন স্বাদের আরেকটি গল্প নিয়ে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন আর শুনতে থাকুন সাহিত্য সমাহার।